স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সংবাদের পর্যালোচনা করে থাকি। যে সংবাদগুলো সংবাদ মাধ্যম সম্প্রচার মাধ্যমে গুরুত্ব পায় তার বিশ্লেষণ আমরা আপনাদেরকে শোনাই, এবং যে সংবাদপত্র সকালে পাঠকের হাতে পৌঁছাবে তাতে কোন কোন সংবাদ গুরুত্ব পায় সেগুলো আপনাদের জানাই এবং তার বিশ্লেষণ আমরা শোনাই। আজ আমরা সংবাদ বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজনকে। আমার সঙ্গে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শাবান মাহমুদ, তারপর রয়েছেন ধানের শীষের সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন সায়ন্ত এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করার আগে নিউজ 24-এর সবশেষ বুলেটিনে কোন কোন ঘটনাগুলো গুরুত্ব পেয়েছে অর্থাৎ শিরোনাম হয়েছে সেগুলো আপনাদেরকে একবার জানিয়ে দিই। এমপি লিটন হত্যার ঘটনায় জামাত বিএনপির গুপ্ত হত্যায় দায়ী বললেন প্রধানমন্ত্রী। গুলশান মার্কেটের আগুন নাশকতা বলছে মালিক সমিতি, কারণ জানতে 7 সদস্যের তদন্ত কমিটি। সরিয়ে না নিলে বিজিএমইএ ভবন ভাঙবে সরকার, রিভিউ আবেদনের রায়ের অপেক্ষায় ব্যবসায়ীরা। রাষ্ট্রপতির নির্দেশনা পেলে নির্বাচন কমিশন গঠনে আইন করবে সরকার, জানালেন আইনমন্ত্রী। আরও বেশ কয়েকটি টিভির শিরোনাম জেনে নেওয়া যাক, তারপর আমরা আলোচনায় যাব। 20 বছর ধরেই ঝুঁকিপূর্ণ ছিল গুলশানের ডিএনসিসি মার্কেট। সিটি কর্পোরেশনের অধীনে কয়েকশো খুবই রিস্কি বিল্ডিং আছে। ক্ষতিগ্রস্তদের অস্থায়ীভাবে ব্যবসা করার ব্যবস্থা। সিদ্ধান্ত হয়েছে এই কাঁচা বাজার অস্থায়ীভাবে আমরা এই জায়গাটায় বসাবো। 20 বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল গুলশানের ডিএনসিসি মার্কেট, ক্ষতিগ্রস্তদের অস্থায়ীভাবে ব্যবসা করার ব্যবস্থা। দ্রুত বিচার যদি 13 থেকে আজকে 17 এতদিন লাগে, তাহলে দ্রুত বিচার কি হলো? এটার বিরুদ্ধে এটাও দেখতে হবে আমাদের। সন্ত্রাসী হামলার আসামিদের বিচার শেষ না হওয়ায় প্রধানমন্ত্রীর ক্ষোভ, সাংসদ লিটনের খুনিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ। চলবে না, অনির্দিষ্টকাল কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা চলবে না। ছাত্রলীগের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ওবায়দুল কাদেরের নির্দেশ, তুচ্ছ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করার আহ্বান। তাদের শৈথিল্য আছে, সরকার এই ক্ষতিপূরণের জন্য ট্রিটমেন্টটা সরকার অন্তত 24 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট সরকার করবে। হাতির ঝিলে কোনো অবৈধ স্থাপনা থাকবে না, পূর্তমন্ত্রীর ঘোষণা। শিগগিরই ভাঙবে বিজিএমইএ ভবন। অনেকে তো এখনো এই লেকের মধ্যে তাদের জমি আপনার আছে বলে বলে। যদি তারা এই 90 দিনের মধ্যে ব্যর্থ হয়, তারপর রাজুক এটি ভেঙে ফেলবে। গণতন্ত্র নেই বলেই 5 জানুয়ারি কর্মসূচি ঘিরে সংঘাতের শঙ্কা, বলছে বিএনপি। দলটির গ্লানি জনগণের সামনে তুলে ধরতে চায় আওয়ামী লীগ। এর বিচার হবেই বাংলার মাটিতে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো যেভাবেই হোক এদেরকে খুঁজে বের করতে হবে এবং এদের উপযুক্ত শাস্তি অবশ্যই দিতে হবে। লিটন হত্যার বিচার হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগে কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। নাশকতার আগুনেই পুড়েছে ডিএনসিসি মার্কেট, আবারও দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়নে সময় 1 মাস। জঙ্গিবাদ ঠেকান, সাংসদ হত্যার বিচার হবেই বললেন প্রধানমন্ত্রী। ছাত্রলীগে অনুপ্রবেশকারী ও পরগাছা নয় বললেন ওবায়দুল কাদের। দ্রুত পুনর্বাসন চান গুলশানের ব্যবসায়ীরা, তদন্ত শুরু। রোহিঙ্গা গণহত্যার প্রমাণ মেলেনি, দাবি মিয়ানমার সরকারের। বছরের প্রথম দিনে পাওয়া বইয়ে ভ্রান্তি আর ভুল, পাঠ্যপুস্তক প্রণয়নে অবহেলা, নির্বুদ্ধিতার ছাপ, ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকরা। জি, আমরা আলোচনা শুরু করি। 12টা বাজার সঙ্গে সঙ্গে নতুন একটি দিন শুরু হলো। সেই দিনটি হলো 5ই জানুয়ারি। দুটি রাজনৈতিক দলের
কর্মসূচিও রয়েছে, পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। দিনটি শুরুই হলো। জনাব শাবান মাহমুদ, কি বলবেন? আপনাকে ধন্যবাদ। 5 জানুয়ারি 2014 সালের 5 জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় নির্বাচনকে বিএনপির পক্ষ থেকে বিতর্কিত করার চেষ্টা করা হয় এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে তাদেরকে বাদ দিয়েই নির্বাচন করা হয়েছে। কিন্তু সাংবাদিক হিসেবে আমরা যতটুকু দেখেছি বা আমরা জানি যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন। এমনকি তিনি তার গণভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি সমঝোতার লক্ষ্যে তিনি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। তার একটি আন্তরিক প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু বিএনপি অনড় অবস্থানে থাকাতে এবং বিএনপি নির্বাচনী জোটে জামাতে ইসলাম তারা কট্টর মনোভাব ব্যক্ত করাতে নির্বাচনটি তারা বর্জন করেছিল। সেই থেকে বিএনপি মনে করে যে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে। আর আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোটে যারা ছিল, যারা ক্ষমতাসীন দলের শরিক হয়েছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, তাদের কিছু করার ছিল না। এই রাজনৈতিক বিতর্ক এমন একটি পর্যায়ে চলে আসে পরবর্তীতে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল সেই গণতন্ত্র পুনরুদ্ধারের নামে তারা অনেক অগণতান্ত্রিক কর্মসূচি দিয়েছে। টানা 90 দিন গণতান্ত্রিক আন্দোলনের নামে অনেক সহিংস আন্দোলনের জন্ম দিয়েছে। এমনকি তাদের সেই গণতান্ত্রিক কর্মসূচি বা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে। সেখানে অনেক জীবন বিপন্ন হয়েছে, অনেকে আগুনে তাদের অগ্নিদগ্ধ হয়ে নিষ্ঠুর পাশবিকতার শিকার হয়ে আওয়ামী লীগের সমর্থকরা সেদিন জীবন দিয়েছে। সব কিছু মিলে 5 জানুয়ারি বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে একটি ঐতিহাসিক দিন। ক্ষমতাসীন দলের কাছে এটি একটি গণতন্ত্র রক্ষার দিন, আর ক্ষমতার বাইরে থাকা প্রধান বিরোধী দল রাজপথের বিএনপি তাদের কাছে গণতন্ত্র কেড়ে নেওয়ার দিন। এই যে একটি বিতর্ক, এই বিতর্কের ভিতরে আসলে সাধারণ মানুষ কখনো ভোগান্তির শিকার হচ্ছে, সাধারণ মানুষের কখনো জীবন কেড়ে নেওয়া হচ্ছে এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। আজ 5 জানুয়ারি আমরা আশা করব যে বিএনপি গণতান্ত্রিক কর্মসূচির ভেতর দিয়েই এই দিনটি পালন করবে, আর সরকারি দলও বিএনপিকে গণতান্ত্রিক কর্মসূচি করার সুযোগ দিয়ে একেবারে সম্ভাব্য যে সংঘাত সংঘর্ষ সেটি এড়িয়ে বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপনে সরকার এগিয়ে আসবে। জি, শান্ত ভাই, আমরা কি রক্ষা কিংবা কেড়ে নেয়া এই আলোচনায় থাকবো, নাকি আমরা আশা করব যে রাজনীতি সামনের দিকে যাবে শান্তিপূর্ণভাবে? দুটো দলই কি রক্ষা এবং কেড়ে নেয়া এর আলোকে কর্মসূচিতে থাকবে, নাকি সামনের দিনে শান্তিপূর্ণভাবে রাজনীতিকে এগিয়ে নেওয়ার কর্মসূচিতে যাবে? কোনটি ভালো, আপনার কি মনে হয়? আপনি যে প্রশ্ন করেছেন তার মধ্যে একটা হচ্ছে সুস্থ চিন্তা আর একটা হচ্ছে অসুস্থ বাস্তবতা। সুস্থ চিন্তা হচ্ছে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই, শান্তিপূর্ণ পথে হাঁটতে চাই, উন্নয়নের পথে হাঁটতে চাই, এগুলো সমন্বয় চাই। আর অসুস্থ বাস্তবতা হচ্ছে আমরা কম গণতন্ত্র চাই, উন্নয়নের নামে লুটপাট চাই এবং ক্ষমতা দখল করে রাখতে চাই। এখন ধরেন যে যেটা শাবান ভাই বলছিলেন 5 জানুয়ারি ঐতিহাসিক দিন, আসলে এটি একটি ঐতিহাসিক কালো দিন। কেন ঐতিহাসিক কালো দিন? দেখেন, এর আগে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম টানাপোড়েন গেছে, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা নানান রকমের হয়েছে। এই আওয়ামী লীগ অতীতে নির্বাচন বয়কট করেছে, নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে, বিএনপি তারপরও করেছে, 96-র 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছে। সেই নির্বাচনে আবার বিএনপি এসে আওয়ামী লীগের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে আবার ক্ষমতা থেকে তারা চলে গিয়েছে, তাদের ভাষায় আওয়ামী লীগের ভাষায় চলে যেতে বাধ্য হয়েছে। যেটাই হোক, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এসেছে এবং তারপর পরবর্তী সময়ে সর্বমহলে পুরোপুরি না হইলেও ম্যাক্সিমাম মহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেখানে স্থূল কারচুপি সূক্ষ্ম কারচুপি যাই আসুক, ফাইনালি জনগণ মেনে নিয়েছে এবং সবাই মনে করেছে ওই নির্বাচন হয়েছে। এখন ওই নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আওয়ামী লীগের আন্দোলনের ফসল ছিল এবং তারা 176 দিন হরতাল করেছিল বিএনপির ওই 5 বছরের সময়ে। একটা নির্বাচনে মাগুরা,
সেটাকে কেন্দ্র করে যে ওই নির্বাচনে যেহেতু কারচুপি হয়েছে সুতরাং এই বিএনপির অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কিন্তু 2014 5 জানুয়ারি এসে আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশকেই যে মাগুরা বানিয়ে ফেললো এবং সেইখানে সেই নির্বাচনে বিএনপি গেল না কেন? তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথা এখনো পর্যন্ত রাজনৈতিক দলের অধীনে নির্বাচনের তুলনায় বেটার ব্যবস্থা, নিজেদের মধ্যে সমঝোতার অভাব আছে, আস্থার ঘাটতি আছে, সেই ব্যবস্থাটা আদালতের দোহাই দিয়ে হঠাৎ করে বাতিল করে দেয়া হলো। তার বিরুদ্ধে বিএনপির একটা অবস্থান ছিল এবং দাবি ছিল যদি ওই তত্ত্বাবধায়ক সরকার প্রথার মধ্যে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করা যেত, আলোচনা করা যেত, সেটা না করে সেটাকে আপনি কেটে ফেলে দিলেন। সেই কারণে বিএনপির মনে হওয়া কি অস্বাভাবিক যে সরকার নিজেরা তাদের অধীনে নির্বাচন করিয়ে আমাদের পরাজিত করে আবার ক্ষমতায় থাকার পথ তৈরি করছে, সেজন্য তারা নির্বাচনে যায়নি এবং প্রতিহত ডাক দিয়েছে। এবং সেই নির্বাচনে দেখেন এমন একটি নির্বাচন হয়েছে, বাংলাদেশে এটা সবাই জানে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বৃহৎ দল, এদের প্রচুর ফলোয়ার, ভোটার, শুধু ভোট ব্যাংক বিবেচনা করলেও এক একটা দল 25 থেকে 30% ভোট পেতে পারে। সেইখানে এক একটা দলে যে পরিমাণ নেতা আছে, ক্যান্ডিডেট অনেক হয়, টাকার লেনদেন হয় নমিনেশন পাওয়ার জন্য, সেই দেশে সেই পরিস্থিতিতে 5 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ 154টা আসনে একজনের বেশি ক্যান্ডিডেটই দিতে পারলো না যাতে একটা সাজানো নির্বাচনও করা যায়। অন্তত যেখানে 151টা সিট হলে সরকার গঠন হয় সেখানে 154টায় একজনের বেশি ক্যান্ডিডেটই দাঁড় করাতে পারলো না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। এবং আওয়ামী লীগের শুধু কর্মীরা ভোট দিল, যেখানে এমন করা যায় যে আওয়ামী লীগ আসলে সাজানো নির্বাচন করতে চায়নি। হ্যাঁ, তার মানে হচ্ছে 20-25% ভোট, আমি যেটা বলছি অন্তত শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিলেও পড়তো। সেইখানে যতই কাগজে কলমে আপনি 40% দেখান, এটাই বাস্তবতা যে 5 থেকে 7%-এর বেশি ভোট পড়েনি। 45টা কেন্দ্রে একটাও ভোট পড়েনি, যেখানে আওয়ামী লীগের কমিটির নেতারাও ভোট দিতে যায়নি। এই পরিস্থিতিতে মানুষ আশা করেছিল যে যেহেতু মানুষ ভোট দেয়নি, গণতন্ত্র রক্ষা বলেন, সংবিধান রক্ষা বলেন, যে অজুহাতেই বলেন, যে কারণে 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি করেছিল সে একই ধারাবাহিকতা বা একই অজুহাতে আওয়ামী লীগে নির্বাচন করলো, তারা আবার সমঝোতায় আসবে, আলোচনায় আসবে, আবার এমন একটা নির্বাচন এনশিওর করবে যেখানে জনগণ তার ভোট প্রয়োগ করতে পারবে। এই যে বিএনপি আন্দোলন করছে বা তাদের দাবি, তারা কি বলছে যে আমাদের ক্ষমতায় এনে দেন, জনগণকে বলছে আমাদের ক্ষমতায় নিয়ে দেন? তারা বলছে এমন একটা নির্বাচন পদ্ধতি দেন যেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটটা দিতে পারবে, যাকে খুশি তাকে দিবে। আওয়ামী লীগের এই স্টাইলে গত 3 বছরের মতো আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, এই স্টাইল যেন না হয়। মানুষ তার নিজের ভোট দিবে এবং সেই ভোট গণনা হবে এবং প্রকৃত জনপ্রতিনিধি তৈরি হবে। তাতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা বুক ফুলিয়ে সম্মানের সঙ্গে রাষ্ট্র শাসন করবে, তাদেরকে আমরা সবাই শ্রদ্ধা করব। কিন্তু সেই জায়গায় আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল তারা কেন আসছে না, সেটি একটি বিষয়। আপনার প্রশ্ন, আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু কাশিম হুমায়ুন ভাই আপনার কাছে যাই। বেশ কয়েকটি বিষয়, এক হলো রক্ষা করা গণতন্ত্র, গণতন্ত্র কেড়ে নেয়া। শাবান ভাই বলছেন ঐতিহাসিক দিন, সায়ন্ত ভাই বলছেন ঐতিহাসিক কালো দিন। আওয়ামী লীগ বলছে তারা চেষ্টা করেছে, বিএনপিকে তারা নির্বাচনে আনতে পারেনি, নির্বাচন বিএনপি প্রতিহতের ডাক দিয়েছিল, বর্জন তো করেছে বটেই। বিএনপি বলছে তাদেরকে রেখেই যে নির্বাচন করেছে সেটা ঠিক গ্রহণযোগ্য নয়। তাহলে জনগণ কোন দিকে যাবে? বিষয়টা তো অনেক বিতর্কের, লম্বা বিতর্ক, দীর্ঘ বিতর্ক। কেন তারা নির্বাচন বর্জন করেছেন তার তো একটা যৌক্তিকতা পাওয়া যায়। সেই যৌক্তিকতা তারা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া যাবেন না। এর মধ্যে কনস্টিটিউশনাল তো আপনার অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। এখন এই সমস্ত বিতর্ক তো রাজনীতিবিদরা এই বিতর্ক অংশ নেবে। তা আমাদের মতো লোক করে যদি অ্যানালাইসিস করতে বলেন, তাহলে পরিস্থিতি সামান্য এরকম একটা অ্যানালাইসিস করলো, তার সামনে যেগুলো দেখেছে, আমিও সাংবাদিক হিসেবে দেখেছি ঘটনাগুলো কি। এখন পরিস্থিতি যে আমি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমার যেটা মানে নিজের ধারণা, সেই ধারণা হচ্ছে যদি মেজর দুইটা পার্টি ইলেকশনে পার্টিসিপেট না করে তাহলে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, ভোটারও যাবে না। এবং যেটা হচ্ছে, যেটা বললেন যে এখানে শাকত বললেন যে এখানে ভোটের পার্টিসিপেন্ট নাই, তো ভোটের পার্টিসিপেন্ট কিভাবে থাকবে? কারণ তো নাই, কোনো কারণের ওদিকে দেখি না আমি। প্রথমত এটা ঠেকানোর চেষ্টা হচ্ছে, আর দ্বিতীয়ত বিগ একটা দলের এখানে যারা ভোট ক্যারি করতে পারে তারা নাই। হ্যাঁ, এই না থাকার কারণে প্রথমত ভোটার যায় নাই, ইন্টারেস্টেড হয় নাই। আর এর মধ্যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। তো ন্যাচারালি এটার তো কোনো আগ্রহ থাকবে না নির্বাচনে পার্টিসিপেট করার। তারপরে হচ্ছে বিএনপির মতো একটা বড় পার্টি যারা এই নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে,
আওয়ামী লীগ এবং বিএনপি পার্টিসিপেট, এই একটা মেজর স্টেক হোল্ডার নাই ভোটের মাঠে, এবং তারা আবার প্রতিহত করার জন্য এটা ঠেকালো। তো এই সমস্ত কারণে ভোটারের পার্টিসিপেশন ছিল না। তারপর ভয়ভীতি ছিল, হ্যাঁ, যেখানে বোমাবাজি হয় এবং হয়েছেও, আগে একটা তাণ্ডব তো হয়েছে, সেই তাণ্ডবকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি যাই হোক এটা হয় নাই। কিন্তু যেটা দৃশ্যমান এই হলো অবস্থাটা হচ্ছে এই রকম। এখন যদি অ্যানালাইসিস করেন গণতন্ত্র টিকলো না রক্ষা হলো না কেড়ে নেওয়া হলো, সেগুলো তো অনেক বিতর্কের বিষয়। তা আমি যেটা বুঝি যে আসলে ইমব্যালেন্স অফ পাওয়ার এখানে আছে, যে বিএনপির মতো একটা স্টেক হোল্ডার যখন নির্বাচনে অংশ নিল না, কেন নিল না, দিস ইজ দেয়ার প্রবলেম। আমি একটা সাধারণ মানুষ হিসেবে না কি কারণে যায় নাই এই রাজনৈতিক বিতর্ক, কতটুকু দাবি তারা আদায় করতে পারে নাই, কেন জানে সেই হিসাব নিকাশ তো তারা জানে। কিন্তু আমি জনগণ হিসাবে, আমি একটা সাধারণ মানুষ হিসাবে এই কথাটুকু বলতে পারি, ইমব্যালেন্স অফ পাওয়ার যেটা হয়েছে সেটা হচ্ছে দৃশ্যমান। যে এখানে ক্ষমতা নিশ্চয়ই তো আওয়ামী লীগ বিএনপি পার্টিসিপেট করলে তো 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হতো না, কোনো কারণ তো নাই, একটা ভোট আসতো। এখন ভোটের রেজাল্ট কি হতো, দিস ইজ অ্যানাদার কোশ্চেন, লম্বার কোশ্চেন। এগুলো আপনার সন্দেহ থাকে, এই থাকে, পক্ষে যাবে না বিপক্ষে যাবে, আমি উইন উইন সিচুয়েশনে ছিলাম, আমাকে হারিয়ে দেওয়া আছে, এগুলো যারা হারে তারা সবসময় বলতে থাকে, তারাই সবসময় বলতে থাকবে এবং এটা ক্যাশ করানোর চেষ্টা হয়। এখন আওয়ামী লীগ বিএনপি 15 ফেব্রুয়ারির মতো একটা নির্বাচন করেছে, তো সেই নির্বাচনটা কেন করেছিল, ক্ষমতা থাকার জন্যই তো করেছিল, কিন্তু আলটিমেটলি এটা আন্দোলনের মুখে আওয়ামী লীগ যে আন্দোলনটা তৈরি করতে পেরেছে সেটা করতে পারে নাই, তারা থাকতে পারে নাই। তারপরে তারা বাধ্য হয়ে এক টাকার গভর্নমেন্ট দিয়েছে আওয়ামী লীগের দাবি অনুযায়ী। এগুলো হলো বাস্তবতা, এগুলো দেখা গে পেছনে কি ছিল না ছিল, নিশ্চয়ই তো 3 মাসের জন্য এই নির্বাচনটা করে নাই তারা। কিন্তু আওয়ামী লীগ যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে কনস্টিটিউশনালি আপনার যদি গণতন্ত্র ধারাবাহিকতা বলেন, হ্যাঁ, যে কনস্টিটিউশনালি যদি আপনি এই কত পার্সেন্ট ভোট আসলো না আসলো সেটা লম্বা বিতর্ক চলে, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলতে পারে, কিন্তু কনস্টিটিউশনালি নির্বাচনটা কারেক্ট, এটা তার অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যদি সাংবিধানিকভাবে যান তাহলে হিসাব নিকাশ করেন, নির্বাচন ছাড়া কি আওয়ামী লীগের কোনো বিকল্প ছিল কি? না, আওয়ামী লীগের কেন বিকল্প, দেশের বিকল্পটা কি আপনি বলেন? আওয়ামী লীগের তো বিকল্প তো ভিন্ন প্রশ্ন, দেশের বিকল্প নির্বাচন টাকা ছাড়াটা কি ছিল? আওয়ামী লীগ তো হয়তো ধরেন আপনি উইন করেছে, তারা ক্ষমতায় গেছে, সেটা হলো একটা পরিস্থিতি। এই জায়গায় যদি বিএনপি একই কাণ্ড তো করেছিল, হ্যাঁ, বিএনপিতে একই রকম ঘটনা ঘটিয়েছিল ফেব্রুয়ারিতে 96-এর, কিন্তু তারা তো থাকতে পারে নাই, হ্যাঁ। আর আওয়ামী লীগ যেটা হচ্ছে যে এটা কন্টিনিউ করতে পারছে তারা। এবং আমি যেটা মনে করি যে বিতর্কের যদি আপনি যান, অনেক বিতর্ক এটা করা যাবে, যা যা রাজনৈতিক অঙ্গন থেকে শেষে তার বিতর্ক অংশ হবে। আমি যেটা পরিষ্কারভাবে বুঝি, এই নির্বাচনটা অপরিহার্য ছিল, নাহলে কিন্তু ডেমোক্রেসি বলেন যাই বলেন, যে ধারাবাহিকতা এটা বাধাগ্রস্ত হতো। এখন বিএনপি কতটুকু ভুল করেছে আমার হিসাবে তার ভুল তো হয়েছে, তারা করেছে, তারা কেন নির্বাচনে যায় না সেটা ভিন্ন প্রশ্ন, তারা উত্তর দেবেন। কিন্তু আমি যেটা মনে করি ইমব্যালেন্স অফ পাওয়ার, হ্যাঁ, এটা হয়েছে। এবং 154 জনের যে কথাটা সাগর বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো নির্বাচন হয় না, তো হবে কেমনে, তো কোনো কারণ তো আমি দেখি না। জি, একটা বিরতি নেই আমরা। বিরতিতে যাওয়ার আগে একটু চট্টগ্রামে আমাদের সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঙ্গে একটু সংযুক্ত হতে চাই যে 5ই জানুয়ারি ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগ বিএনপি এবং রাজনৈতিক মহলে কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের আলোচনা আছে কিনা একটু জানতে চাই। রিয়াজ হায়দার চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আশা করছি। জি, আমরা বিরতির পর রিয়াজ হায়দার চৌধুরীর সঙ্গে সংযুক্ত হব। দর্শক, বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমরা আমাদের 2-3 সহকর্মীর সঙ্গে একটু সংযুক্ত হই এবং চট করে জেনে নিই যে 5ই জানুয়ারি ঘিরে ঢাকার বাইরে রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি আছে কিনা, সেখানকার আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা কি বলছেন। চট্টগ্রাম থেকে সংযুক্ত হচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রিয়াজ হায়দার চৌধুরী, সিলেট থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন জনাব দিদার আলম নোবেল এবং বরিশাল থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন রাহাত খান। আমি প্রথমেই রিয়াজ হায়দার চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাইব, চট্টগ্রামে কোনো কর্মসূচি আছে কি? বলুন।
ধন্যবাদ সাদি। চট্টগ্রামে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় রাজনীতি যখন উত্তাল হয়ে ওঠে, মাঠ গরম হয়ে রাজনীতি, তখন চট্টগ্রামেও উত্তুঙ্গ একটি অবস্থা বিরাজ করে। চট্টগ্রামে বড় দুদল আওয়ামী লীগ এবং বিএনপি সকাল এবং বিকেলে পৃথক দফায় কর্মসূচি দিয়েছে এবং বিএনপিকে দলীয় কার্যালয় এবং কার্যালয়ের সম্মুখ ভাগে সমাবেশ করার অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। পুলিশের তরফ থেকে বিএনপিকে বলা হয়েছে কোনোভাবেই কালো পতাকা মিছিল করা যাবে না এবং কালো পতাকা মিছিল যদি করা হয় সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের সাথে একটি সংঘাত হতে পারে। এবং বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন তারা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চান এবং নগরীর 41টি ওয়ার্ড থেকে তারা নেতাকর্মীরা জড়ো হবেন কার্যালয়ের সামনে। সেই ক্ষেত্রে সড়ক কোনোভাবে দখল না করার জন্য পুলিশ প্রশাসন থেকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সকালে দলীয় কার্যালয়ের সামনে এবং যথাক্রমে বিকেলে নিউ মার্কেট চত্বর নাসিমুন ভবন সম্মুখে তারা সমাবেশ করবে, সমাবেশের অনুমতি পেয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে, চট্টগ্রামের কেন্দ্রীয় যে শহীদ মিনারটি রয়েছে সেখানে আনন্দ উৎসব করবে। এবং পুলিশের তরফ থেকে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার অপারেশন এবং ক্রাইম দেবদাস ভট্টাচার্য বলেছেন অতিরিক্ত পুলিশ সহ প্রায় 22 প্লাটুন পুলিশ নগরীর স্পর্শকাতর পয়েন্টগুলোতে অবস্থান গ্রহণ করবে। এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আজম নাসিরউদ্দিন বলেছেন আওয়ামী লীগ সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে এবং বিএনপির যে সমাবেশের উদ্যোগ সেটিকে আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে। দুদল থেকেই পরস্পর বিরোধী কোনো উত্তেজক কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মীরা পাইনি। সাদি জি, আপনাকে অনেক ধন্যবাদ। দিদার আলম নোবেল, সিলেটের কি অবস্থা? ওখানে কি কোনো কর্মসূচি আছে? ধন্যবাদ সাদি। 5 জানুয়ারিকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তারা আজ অর্থাৎ 5 জানুয়ারি তারা বেলা 2টার সময় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে তারা সমাবেশ করবে। এই সমাবেশ যাতে একটি শোডাউনে পরিণত হয় সেই জন্য তারা গত কয়েকদিন থেকে ব্যাপক প্রস্তুতিও নিয়েছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে তারা জানিয়েছেন তারা আগামীকালকে তারা কালো পতাকা মিছিল করবেন, তবে কখন কোন জায়গা থেকে তারা এই কর্মসূচিটি পালন করবেন তা গণমাধ্যমকে জানাননি। তারা বলছেন যে পুলিশ যেহেতু তাদেরকে অনুমতি দেয়নি কর্মসূচি পালনের, সে কারণে তারা কৌশলগত কারণেই তারা অগ্রিম সেই তথ্য জানাচ্ছেন না, তবে তারা যে কোনো মূল্যে এই কর্মসূচি তারা পালন করবেন। এদিকে আওয়ামী লীগের নেতারাও জানিয়েছেন যে বিএনপি যদি শান্তিপূর্ণভাবে তাদের কোনো কর্মসূচি পালন করে তাতে কোনো আপত্তি নেই, তবে অতীতের মতো যদি তারা রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা বা নগরবাসীর জানমালের কোনো ক্ষতির চেষ্টা করে তাহলে তারা রাজপথেই বিএনপিকে মোকাবেলা করবেন। আমার কথা হয়েছিল সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার 5 জানুয়ারিকে ঘিরে সিলেটের মানুষের নিরাপত্তার জন্য মহানগর পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 5 জানুয়ারি সকাল থেকে তারা সিলেট নগরীর যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলোতে তারা তল্লাশি চালাবেন। এছাড়া যেখানে রাজনৈতিক কর্মসূচি পালন হবে সেই এলাকায়ও সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। কোনোভাবেই সিলেট নগরীতে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হতে দেওয়া হবে না, এমনটা জানিয়েছেন পুলিশ কমিশনার। তো রাজনৈতিক প্রায় 2 বছর পর দেশের বড় 2 রাজনৈতিক দল সিলেটের রাস্তায় নামছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে একটা শঙ্কা রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে কিনা, তবে রাজনৈতিক দুটি দলের মধ্যে আমরা তেমন কোনো উত্তেজনা এখন পর্যন্ত দেখতে পাইনি। সাদি, অনেক ধন্যবাদ নোবেল। রাহাত খান, বরিশালে 5 জানুয়ারি ঘিরে রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচির খবর কি আছে আপনার হাতে? জি ধন্যবাদ সাদি। অবশ্যই আছে, সেটি হচ্ছে 5 জানুয়ারিকে ঘিরে 2টি বড় রাজনৈতিক দলই কর্মসূচি নিয়েছে। আমি ক্ষমতাসীন আওয়ামী লীগের কথা বলি, তারা গণতন্ত্র রক্ষা দিবস পালনের লক্ষ্যে আগামীকাল মানে বৃহস্পতিবার সকাল 10টায় নগরীর সদর রোডের যে দলীয় কার্যালয়ের সামনে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি সমাবেশ আহ্বান করেছে এবং এই সমাবেশে জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীদের আসলে সমবেত হওয়ার জন্য তাদের পক্ষ থেকে বলা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস বলেছেন যে তাদের সমাবেশের পাশাপাশি
কেউ যাতে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে। অপরদিকে জেলা এবং মহানগর বিএনপি সকাল 10টায় নগরের সদর রোডের যে তাদের দলীয় কার্যালয় রয়েছে সেখানে বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছেন। আসলে তাদের এই যে কর্মসূচি বিএনপির যে আসলে কোনো অনুমতি আসলে সবশেষ খবর পাওয়া পর্যন্ত তারা পেয়েছে এমনটি তারা জানাতে পারেনি। তারপরেও তারা বলেছেন যদি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যদি পুলিশের পক্ষ থেকে অনুমতি নাও দেওয়া হয় তাহলে তারা রাজপথেই থাকবেন। আসলে এই দুই দলের কর্মসূচিকে ঘিরে নগরীতে যে কোনো ধরনের অস্থিরতা মানে হতে পারে বা পরিস্থিতি অবনতি হতে পারে, এ কারণে কিন্তু নগরবাসী আসলে শঙ্কিত রয়েছে। যদিও মেট্রোপলিটন পুলিশ কমিশনার SM রুহুল আমিন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে জনশান্তি বিঘ্নিত ঘটে এ ধরনের কোনো কর্মসূচি করতে তারা কোনো দলকেই দিবেন না। আমি বিষয়টি তাকে স্পষ্ট করে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটি কি কোনো ইনডোর, তিনি বলেছেন যে ইনডোর কর্মসূচি করলে পুলিশ সহযোগিতা করবে। তো সেটি জিজ্ঞেস করেছিলাম এটি কি কোনো নির্দিষ্ট দলের জন্য নাকি সবার জন্য এটি সমান প্রযোজ্য। তিনি বলেছেন যে সবার জন্য প্রযোজ্য, কাউকে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, পুলিশ সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে। এখন দেখা যাক মাত্র কয়েক ঘন্টা পরেই সেই স্মরণীয় দিনটি আসছে, আসলে এখন কি পরিস্থিতি হয় তা নিয়ে নগরবাসীর মাঝে কিন্তু উৎকণ্ঠা রয়েই গেছে। সাদি, জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় যাব, তার আগে আমার হাতে বেশ কয়েকটি সংবাদপত্র এসে পৌঁছেছে, আমি চট করে সংবাদপত্রগুলো জানিয়ে দিচ্ছি। ডেইলি সান, লিটন ওয়াজ কিল্ড ফর হিজ স্ট্যান্স এগেনস্ট জামাত, বলেছেন প্রাইম মিনিস্টার প্রিমিয়ার। ডিউটি ডজিং 100 লাক্সারি ভেহিকলস আন্ডার সার্ভেলেন্স। আওয়ামী লীগ বিএনপি অবজার্ভড January 5 but any confrontation unlikely. Any required fire safety at malls. কালেকণ্ঠ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এমপি লিটনের খুনিদের শাস্তি পেতেই হবে। পাঠ্য বইয়ে এসব কি? ফিরেছে 4 দলীয় জোটের পাঠ্যক্রম, হেফাজতের দাবি শতভাগ পূরণ, পাতায় পাতায় ভুলের ছড়াছড়ি। ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙতে নারাজ ব্যবসায়ীরা, খোরা যুক্তি মানি না, এটা নাশকতা, এটি বলছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ প্রতিদিন, একে আজাদ চৌধুরী বলেছেন যে দুপক্ষের কারোরই চরম পর্যায়ে যাওয়া ঠিক হবে না। প্রধান দুই দল 5 জানুয়ারি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন। ইউনুসকে স্বর্ণপদক দিলেন মোদি। আইভি আজ শপথ নিচ্ছেন। গুলশান আগুনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পত্রিকাটির মূল সংবাদ, পড়ল 600 কোটি, রাস্তায় ব্যবসায়ীরা, মার্কেট ছাড়বেন না, এখনও বেরোচ্ছে ধোঁয়া, নাশকতার অভিযোগ অব্যাহত আছে। সংসদ সদস্য হত্যা মেনে নেওয়া যায় না, বিচার হবে, প্রধানমন্ত্রী বলেছেন। এবং আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি, সাংগঠনিক শক্তির মহড়া দেখাবে আওয়ামী লীগ, নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বার্তা বিএনপির। তাহলে শাবান ভাই, একটু টেন্স একটু কি তৈরি হলো, একটু শঙ্কা কি তৈরি হলো নাকি কি বলবেন আপনি? না, অবশ্যই শঙ্কা তো আছে, কারণ ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ যেভাবে কর্মসূচি দিচ্ছে তার পাল্টা জবাব হিসেবে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিও কিন্তু কর্মসূচি তারা নিচ্ছে। কোথাও কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ভয়ে তাদের এখন পর্যন্ত অনুমতি মেলেনি, তবে অনুমতি না মিললেও বিএনপি 5 জানুয়ারি তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য অন্ততপক্ষে মাঠে নামবে, এটি ধরে নেওয়া যায়। কাজেই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক সেইভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারে তাহলে বিচ্ছিন্ন বা আশঙ্কার ঘটনা তো ঘটতেই পারে। আমরা আশা করব যে অন্ততপক্ষে 2 প্রধান দল তাদের কর্মসূচি পালন করবে, কোনো ধরনের সংঘাত সংঘর্ষে জড়াবে না। কারণ সংঘাত সংঘর্ষের জন্ম দিলে এটি যে শুধু আগামীকালকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়। গত বছরের অভিজ্ঞতায় আমরা মনে করি যে বিএনপি জামাতের যদি কোনো দুরভিসন্ধি থাকে এই কর্মসূচিকে ঘিরে, তাহলে অনেক কিছুই আশঙ্কা করা রয়েছে। আমরা বলছি কিন্তু অতীতের অভিজ্ঞতার জায়গা থেকে। কাজেই বিএনপি জামাতকে অতীতের অভিজ্ঞতার জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যবেক্ষণে রেখেছে বা রাখবে, এটিও স্বাভাবিক। আবার বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি এর আগে কয়েকবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, এখনও রাজপথের প্রধান বিরোধী দল তাদেরকেই মনে করা হয়। কাজেই তাদের এই 5 জানুয়ারি নয়, অন্ততপক্ষে বিএনপির পক্ষ থেকে যদি কোনো কর্মসূচি আসে সেই কর্মসূচিও যাতে তারা শান্তিতে বা শান্তিপূর্ণ পরিস্থিতির ভেতর দিয়ে পালন করতে পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সহায়তা করা হবে, সেটিও আমরা প্রত্যাশা করি। জি, শান্ত ভাই। জি, শাবান ভাই যে প্রত্যাশা করেছেন
আমারও প্রত্যাশা এরকমই। আমার মনে হয় এদেশের প্রতিটা মানুষের প্রত্যাশাটাই যে সংঘর্ষ তো কারো কাম্য হতে পারে না, এবং এটা কারোর জন্যই ভালো না। সংঘর্ষ হলে তাৎক্ষণিকভাবে জয় পরাজয় হয়, কেউ বেশি মার খায়, কেউ ক্ষতিগ্রস্ত বেশি হয়, যার হাতে ক্ষমতা সে জিততেও পারে ওই সংঘর্ষে, কিন্তু এই বিজয় তো আসলে কোনো বিজয় না। সংঘর্ষ করে জেতাটা আসলে কোনো জিত না। সেই হিসেবে দেশে যদি ন্যূনতম গণতন্ত্র থেকে থাকে, সেটা যদি সরকার মনে করে বা আওয়ামী লীগ মনে করে, তাহলে বিরোধী দলকে তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে দেওয়া উচিত। যেমন ধরেন এই যে আমরা শুনলাম সিলেটে, বরিশালে অনুমতি দেয়নি, মিছিল করবে। কোন গণতান্ত্রিক দেশে আছে আপনি বলেন যে মিছিলের জন্য অনুমতি লাগে? আজকে যে ছাত্রলীগ ঢাকা শহরটাকে অবরুদ্ধ করে ফেললো, কিসের অনুমতির ভিত্তিতে? আজকে যে 6 ঘন্টা 7 ঘন্টা ধরে মানুষ রাস্তায় এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে পড়ে থাকলো, কিসের অনুমতির ভিত্তিতে? ছাত্রলীগ আওয়ামী লীগ যখন করে, কিংবা সরকারের পক্ষের জোটের ওরা যখন করে, কিসের অনুমতি তাদের? অথচ বিএনপি করলে আপনি শান্তিপূর্ণ না হলে ব্যবস্থা নিতে পারেন, আগেই আপনি তাদেরকে অনুমতি দিবেন না, আবার শর্ত জুড়ে দিবেন কালো পতাকা মিছিল করা যাবে না। পৃথিবীর বড় বড় দেশের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের পর্যন্ত বিভিন্ন দেশে কালো পতাকা দেখানো, এটা তার প্রতিবাদ। কালো পতাকা দেখানো, এটা সে একটা প্রতিবাদ করছে, এটা তো সহিংসতা না, সংঘর্ষ না। কিন্তু আপনি বেঁধে দিবেন যে না, কালো পতাকা হাতে নেওয়া যাবে না, যেটা চিটাগাংয়ের সাংবাদিক বললেন। এখন এই যে এইভাবে যদি বাধা দেয়া হয়, এর আগে আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় গেলেন, ভয়েস অফ আমেরিকাকে বললেন বাংলাদেশে গণতন্ত্র আছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে, কথা বলতে পারে। তিনি আসলেন, 3 দিনের মাথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির একটা ঘরোয়া মিটিং ছিল, পুলিশ গিয়ে তালা মেরে দিয়েছে এবং বলেছে না, এখানে প্রোগ্রাম করা যাবে না। ঘরোয়া প্রোগ্রাম পর্যন্ত করতে দেয়নি। এই হচ্ছে বাস্তবতা। আপনি যদি মনে করেন যে আপনার জনসমর্থন আছে, আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন, জনগণ আপনার পক্ষে থাকবে, বিএনপি কনফ্রন্টেশন যে এড়াতে চায় সেটা বোঝা যায়। দেখেন, বিএনপি 5 জানুয়ারি ঢাকায় কর্মসূচি রাখেনি, তারা ঢাকার বাইরের জেলাগুলিতে রেখেছে। বিএনপি তার পরিবর্তে 7 তারিখে ঢাকায় একটা জনসভার অনুমতি চেয়েছে, সেটাও 5 তারিখ চলে আসলো, এখনও অনুমতি দেয়নি। তাদের তো একটা বড় একটা দলের তাদের যে কর্মী সমাবেশ করা, তাদের যে একটা সফল করা সমাবেশ, প্রস্তুতি দরকার হয়। আপনি প্রতিটা সময় যখন যতবার অনুমতি দিয়েছো, আগের দিনে সে অনুমতি দেয়। এইটা কিসের গণতন্ত্র, কিসের লক্ষণ? আর এই প্রসঙ্গে আমি একটা জিনিসের একটু সংক্ষেপে জবাব দিতে চাই, সেটা হলো হুমায়ুন ভাই বলছিলেন যে 5 জানুয়ারি নির্বাচনের কোনো বিকল্প ছিল কিনা, যে প্রশ্নটি আপনি করেছিলেন। বিকল্প আপনি 5 জানুয়ারিতে এসে খুঁজবেন কেন? এইটা তো অনেক আগে থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা যখন আদালতের রায়ের অজুহাত দিয়ে আওয়ামী লীগ যখন বাতিল করলো, তার আগে যে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে কমিটি করা হয়েছিল, সেই কমিটিতে আওয়ামী লীগের যে প্রতিনিধি দল দেখা করেছিল, তাদেরও তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই অবস্থান ছিল, সুপারিশ ছিল। এমন কোনো দল পাবেন যারা তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে বলেছিল, সেইখান থেকে আপনি সেটা বাতিল করলেন। করার পরে বিএনপির পক্ষের জোট ম্যাক্সিমাম রাজনৈতিক দল আবার এটা দাবি করলো, আপনি আলোচনা আসতেন, সেটা আপনি জাননি। বাতিল করার আগে একটা ছোট্ট ঘটনা আছে, একটা আদালতের রায় আছে, সেটা বলছি। আদালতের রায়ে বলা ছিল 2 টার্ম সংসদ চাইলে রাখতে পারে, তার মানে সংসদ চাইলে, তার মানে হচ্ছে আওয়ামী লীগের সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ, তার মানে বলটা আওয়ামী লীগের হাতে দিল যে তোমরা কিভাবে ব্যবহার করতে চাও, তোমরা কি আর 2বার রাখবা না বাতিল করে দিবা। তারপর তারা বাতিল করলো, তাহলে তাদের উপরে আমি বলি, আমি না প্রভাবিত, তাহলে বিচার বিভাগের যে আপনি যে বললেন যে সুযোগ করে দেওয়ার জন্য, আমি বলি, আমি শেষ করি, আপনার সময় আমি কথা বলিনি, আপনার সময় বলবো না, আমাকে বিচার বিভাগ নিয়ে কথা বলছেন, বিচার বিভাগ নিয়ে না, অবশ্যই বিচার বিভাগ রায় দিয়েছে, বিচার বিভাগের রায়কে আপনি প্রভাবিত রায়, না 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 প্রভাবিত বললাম কখন? আপনি তো এটা বানাইলেন, বললেন যে সরকারি দলের যেহেতু সমর্থক বেশি, সদস্য সংখ্যা বেশি, সেটি বিবেচনায় রেখে রায় দিলেন। শেষ করতে দেন, আপনার বক্তব্য তো তাই, কি বলি শেষ করতে দেন। আদালত কি রায় দিল? যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইটা সংসদ চাইলে 2 টার্মের জন্য বহাল রাখতে পারে, এরকম একটা অপশন ছিল। তার মানে কি, সংসদ সেটাকে চাইলে এখনই ডিলিট করে দিতে পারে, চাইলে আরো 2 টার্ম বহাল রাখতে পারতো তারা। সংসদে আছে আওয়ামী লীগ বাতিল করে দিল, তাই এই দায় কি কেবলমাত্রই আদালতের উপর দিবেন আপনি? যারা বাতিল করলো 2 টার্ম না রেখে, তাদের কোনো অভিসন্ধি নেই, তাদের কোনো ইন্টেনশন ছিল না। আচ্ছা, তারপরে হচ্ছে কি সেটা নিয়ে আন্দোলন হলো, আলোচনা হতে পারতো, সমঝোতা হতে পারতো। আপনি সেইটাকে আওয়ামী লীগ বা সরকার নিজেরা ক্ষমতায় থাকার পথ
তৈরি করবার জন্য, মুক্ত করবার জন্য তারা 5ই জানুয়ারিতে পয়েন্ট অফ নো রিটার্নে তারা নিয়ে গেছে। তারপর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে তারা ইলেকশন করতে বাধ্য হয়েছে। পরেও তো সমঝোতা এসে তারা বলছিল, ইলেকশনের আগে তারা বলছিল যে এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, এই নির্বাচনের পরে সমঝোতা এসে নির্বাচন হবে। পয়েন্ট অফ নো রিটার্ন কে নিয়ে গেছে, আওয়ামী লীগ না বিএনপি? উনি দাবি করছেন যে আওয়ামী লীগ পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে গেছে। কি বলবেন আপনি? না, আমি এই বিতর্কে জড়াতে চাই না, এটা তো লম্বা পলিটিক্যাল বিতর্ক চলতে থাকবে। বাস্তবতা তথ্যভিত্তিক যে হতে হবে। তো এখন রিয়েলিটি পেছনে কি রাজনীতির পেছনে কত খেলাই তো হয়, এই খেলাগুলোর সাথে কে জড়িত, কিভাবে এটা মানে তৈরি হয়, এগুলো তো আরেকটা পট। কিন্তু আমি যেটা স্পষ্ট আমার চোখের সামনে আমি দেখি যে নির্বাচন যে আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল, কেন বাতিল হলো, কোন পরিস্থিতিতে বাতিল হলো, একটা কোর্টের একটা ডাইরেকশন ছিল। হ্যাঁ, তো সেটা সংসদ আওয়ামী লীগ তার সংসদে যে এটাকে আর এই কোর্টের রায়ের বেস করেই তারা এটাকে বাতিল করলো। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো লম্বা বিতর্ক যে তারা বললো 2 টার্ম, যদি আবার 2 টার্মের ক্ষেত্রে কথাও ছিল যে যদি সংসদ চায়, তো সংসদ তো চাইলো না। সেটাই, হ্যাঁ, সংসদ চাইলো না। তখন আমি আজ রিপোর্ট সাংবাদিক হিসাবে কথাটা বলি, কোনোভাবে বিএনপি কোনো প্রতিবাদও করে নাই, বিএনপি প্রতিবাদও করে নাই। এটা আমি একেবারে দৃশ্যমান কথাটা বলছি। তখন তারা ওয়েট করতেছিল যে 5 বছর যাক। তো 5 বছর পরে এসে যখন সিচুয়েশন এরকম দাঁড়ালো, তখন তো নির্বাচন ছাড়া তো আওয়ামী লীগের কাছে কোনো বিকল্প নাই। নির্বাচন ছাড়া আপনি কী আছে বিকল্পটা? শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু কতগুলো অফার দিলেন যে আপনারা আসেন, গভর্নমেন্টের আপনারা তত্ত্বাবধায়ক সরকারের যে সর্বদলীয় আদলে যে একটা সর্বদলীয় সরকার, আমরা ডেমোক্রেসিকে একটু শক্তিশালী প্রাতিষ্ঠানিক আসেন, 2টা দলই কাজ করি। এবং সেইটার ভিতরে আপনার একটা সর্বদলীয় সরকারের কনসেপ্ট এখানে ছিল। তারা বিএনপিকে মাননীয় প্রধানমন্ত্রী অফারও দিলেন যে আসেন সর্বদলীয় সরকারে। তো সেখানে তারাও সেখানে গেলেন না। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করলেন যে একটা সংলাপে বসার, উনি টেলিফোনও করলেন, সেই টেলিফোনে রিসিভ করা হলো না। এগুলো আমি কিন্তু দৃশ্যমান কথাগুলি বলছি। এইভাবে পরিস্থিতিকে ঘোলাটে করা হয়েছে। ঘোলাটে করতে করতে একটা পর্যায়ে যে নির্বাচনটা তারা বয়কট করলো, নির্বাচন অংশ নিল না। নির্বাচনে অংশ না নিয়ে তারা কি করলো, 90 দিন টানা আপনার এই হরতাল, বিক্ষোভ, জ্বালাও পোড়াও, বাস পোড়াও এগুলো করার চেষ্টা করলো। এবং চেষ্টা করছে, ন্যাশনাল ইকোনমির যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো না বিএনপি ক্ষমতায় থাকলো, সেটা তো লম্বা রাজনৈতিক বিতর্ক। আমি একেবারে স্টেট আমি দৃশ্যমান কথাগুলি বললাম, যে ঘটনাগুলো আমি প্রত্যক্ষ করছি সাংবাদিক হিসেবে, সেগুলি আমি তুলে ধরলাম। এখন সেখানে তারা কেন গেল না, সেই জবাব তো তারা দেবে কেন। আমি যেটা মনে করি, এই না যাওয়ার কারণে, এই পার্টিসিপেশন না হলে 154 জন আনকন্টেস্টে গেছে, এতে মনে করেন যে ইমব্যালেন্স অফ পাওয়ার হয়েছে। আমি তো মনে করি ইমব্যালেন্স অফ পাওয়ার এখানে আসেই একটা বিরতি। হ্যাঁ, সেখানে রাজনীতিবিদরা তো কেউ না কেউ ভুল করেছেন। এই স্বীকারটা করতে অসুবিধার কি, যে আপনি পার্টিসিপেট ক্ষমতায় গেলে ভোট করবেন, নাহলে ভোটে অংশ নেবেন না, সেটা তো আরেকটা মানে আপনি সমস্যা তৈরি করলেন। আপনি ডেমোক্রেসি আপনার পক্ষে থাকে কখন, যদি আপনি ভোটে জিতেন, আর ভোটে না জিতলেই আপনার এটা আপনার পক্ষে থাকে। এই বিষয় নিয়ে বিরতির পর আলোচনা করব। নির্বাচনে জয়ী হলে গণতন্ত্র আছে, না হলে গণতন্ত্র নেই। বিরতির পর বিশ্লেষণ শুনবো। জি, আপনার পার্টিসিপেশন না থাকলেই তো এইরকম ইমব্যালেন্স অফ পাওয়ার হয়ে যায়। আমি কত ওইটার উপর এমফাসাইজ দিচ্ছি যে আপনার যদি আওয়ামী লীগ আর বিএনপির মতো একটা রাজনৈতিক শক্তি বা দল, তারা যদি মানে যারা স্টেক হোল্ডার ইন পলিটিক্স, যারা জনগণের ভোটের ভিতর দিয়ে রাজনীতিতে আসছে এবং ক্ষমতায় গেছে, তাদের মধ্যে একটা দল যদি নির্বাচনে না যায়, এই বিষয়ে আরো বিশ্লেষণ আমরা শুনবো। বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব শাবান মাহমুদ, আছেন ধানের শীর্ষের সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন সায়ন্ত, এবং আপনারা এতক্ষণ শুনছিলেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হোসেন বলছিলেন। আমাদের সঙ্গে থাকুন, আরো বিশ্লেষণ বাকি আছে। আবারও স্বাগত নিউজরুম সংলাপে। আমরা আলোচনা করছি, আজ 5ই জানুয়ারি শুরু হলো এই বিষয়ে। শাবান ভাই, আপনার কাছে আরেকবার ফিরে আসছি। তাহলে মূল বিষয়টি কি, তাহলে
ক্ষমতায় যাওয়া? একটি রাজনৈতিক দল যারা গণমানুষের রাজনীতি করে তাদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কিন্তু আমি মনে করি যে যৌক্তিক। কারণ তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে তাদের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা পূরণ করবে এবং জনগণের প্রতি আস্থা থাকলে সেই রাজনৈতিক দল তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে। অবৈধভাবে ক্ষমতায় যাতে না আসে, তৃতীয় শক্তি বলতে আমরা যেটি বুঝি যে রাজনৈতিক দলের বাইরে কখনো কখনো ক্ষমতায় চলে এসেছে দেশে, সেই শক্তি যাতে ক্ষমতায় না আসে, অশুভ শক্তি যাতে ক্ষমতায় না আসে, সে ব্যাপারে সবাই সতর্ক। কিন্তু বিএনপির মতো রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল তারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে। থাকা বলতে তারা ক্ষমতায় আছে, আগামীতে আবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবে। কাজেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এটি স্বাভাবিক, কিন্তু গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে ষড়যন্ত্র করে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে অশুভ চক্রান্তের সহায়তা নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এটি দুঃস্বপ্ন এবং সেটি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বারবার, আগামীতেও হবে। বিএনপি বলে না, যারা ক্ষমতার বাইরে আছে অথচ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা যদি ক্ষমতায় যেতেই চায়, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে জনগণের আস্থাকে তারা কাজে লাগাতে পারে। জনগণের আস্থায় যদি তাদের যেতে হয়, কোনো বিকল্প নেই গণতান্ত্রিক কর্মসূচির বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা। কাজেই আমি মনে করি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্নটি দোষের নয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াটি স্বচ্ছ হতে হবে। সেই স্বচ্ছ প্রক্রিয়ার বাইরে যদি কোনো রাজনৈতিক দল স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণ হবে বলে আমি মনে করি না এবং সেটি ক্রমান্বয়ে জনগণের কাছে ওই রাজনৈতিক দলটি বিলুপ্ত হওয়ারও আশঙ্কা থাকে এবং বাংলাদেশে সেই পরিস্থিতির দিকেই বোধহয় রাজনীতি যাচ্ছে, এমন একটি আশঙ্কা আমাদের জন্ম নিয়েছে। শান্ত ভাই, জনগণের আস্থা না পেলে বিলুপ্ত হওয়ার আশঙ্কা। শুনেন, শাবান ভাই বললেন যে গণমানুষের রাজনীতি যারা করে তাদের লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়ার। গণমানুষের যা রাজনীতি যারা করে তো তাদের লক্ষ্য তো থাকবে গণরায় নিয়ে ক্ষমতায় যাওয়া। গণরায় ছাড়া ক্ষমতার গদি দখল করে 5 বছর থাকব, এই রকম নির্লজ্জ অবস্থান কোনো গণতান্ত্রিক দল নিতে পারে না। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অজুহাত বিএনপিও 96-তে দিয়েছিল। সেই নির্বাচন আওয়ামী লীগ বয়কট করেছিল, প্রতিহতেরও চেষ্টা করেছিল, সেই দিন হরতাল ডেকেছিল, করেনি। বিএনপি পরবর্তীতে তাদের প্রতিশ্রুতি ছিল, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ছিল, তারা সেই নির্বাচন করার পরে সংসদে আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিল। কিন্তু হাশেম ভাই বললেন আদায় করে নিয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, আদায় করে নেক কিংবা দিয়ে দেখ, তারা তার প্রেক্ষিতে আরও জানমালের ক্ষতি করতে পারত। একটা সরকারের স্টেট অ্যাপারেটাস থাকে, তারা শেষ বিচারে হারুক জিতুক, তারা চাইলে স্টেট অ্যাপারেটাস ইউজ করে আরও গুলি ছুটতে পারতো, আরও প্রাণহানি ঘটাতে পারতো, সম্পদহানি ঘটাতে পারতো। বিএনপি সরকার সেদিকে যায়নি। অনেকেই চেষ্টা করেছে জনগণের প্রতিরোধের মুখে। শাবান ভাই, আমি একটু শেষ করি, আপনার সময় কিন্তু একটা শব্দও করি না। হ্যাঁ, বলতে দেন, আপনার সময় পুরোই আপনি বলবেন, রিলেটেডটাই আপনার সময় বলবেন, আমি নোট নিয়ে বসে থাকি আমার সময় বলার জন্য। সেইখানে বিএনপি ওটা করলো। আওয়ামী লীগও কিন্তু নির্বাচনের আগে তারা বলেছিল যে এই নির্বাচন নিয়ম রক্ষার নির্বাচন, এটা কিন্তু বলেছিল, অন রেকর্ড পত্রিকায় আছে। নিয়ম রক্ষার নির্বাচন করে আজকে আপনারা ইনিয়ে বিনিয়ে যতই বলেন বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে, তাদের ভুল, তারা ট্রেন মিস করেছে, কত কিছু করেছে, লেট দেম গো টু হেল। বিএনপি গোল্লায় যাক, সেটা নিয়ে আপনাকে এত ভাবতে বলেছে কে? আপনি জনগণকে নিয়ে ভাবেন। যেই জনগণ আপনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করে 5টি বছর, সেই জনগণ আপনাকে ভোট দিতে পারলো না। আজকে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেউ নিজের ভোটটা তো নিজে দিতে পারেননি, কেউ ভোটে নির্বাচিত হয়েও আসতে পারলেন না, অনেকেই। তাহলে জনগণ আপনাকে ভোট দিতে চায়, আপনারা তো কনফিডেন্সের অভাব কেন? আপনি ভালো কাজ করছেন, আপনি গণমানুষের রাজনীতি করছেন, মানুষ আপনাকে ভোট দিতে চায়, আপনি এইরকম একটা নির্বাচনে এনশিওর করেন। নির্বাচনে যখন কেউ জয়ী হয়, নিয়ম রক্ষা নির্বাচনে যদি হয়, তাহলে জয়ী হওয়ার নিয়ম তো হলো পুরো মেয়াদ ক্ষমতায় থাকা না? 96-তে তো সে একই প্রশ্ন আবার আসছে। 86-তে এরশাদ যখন নির্বাচন করেছিল, তার বিরুদ্ধে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, তারপরও তারা আশানুরূপ ফল করতে পারেনি, তাদের সেই সমঝোতা টিকেনি। তারপরে এসে বিএনপি আওয়ামী লীগ একযোগে আন্দোলন করেছে না? 88-র নির্বাচন এরশাদের বিরুদ্ধে বয়কট করেছে না? 86-তে এরশাদ শুদ্ধ ছিল, আপনারা চিটাগাঙে গিয়ে ঘোষণা দিয়ে আসলেন যে যাবে সে জাতীয় বেঈমান হবে, এসে আবার নির্বাচনে গেলেন, সেই এরশাদ তখন শুদ্ধ হয়ে গেল। 88-তে এসে সেই এরশাদ আবার অশুদ্ধ হয়ে গেল, তারও দিনে নির্বাচনে গেলেন না এবং এই আওয়ামী
আওয়ামী লীগ, বিএনপি, 7 দলীয় জোট, 15 দলীয় জোট তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়েছে। 96-তে তাই হয়েছে। আপনি বাংলাদেশে গণতান্ত্রিক যেই মুভমেন্ট দেখেন, যেইখানে এই দলগুলো একসঙ্গে আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, যে ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, সেই অধিকার আওয়ামী লীগের মতো দল আজকে হরণ করছে। আমি আধা মিনিটে শেষ করি। কাশেম ভাই, একটু আমি আবার আপনার কাছে আমি আসবো, একটু কাশেম ভাইয়ের কাছ থেকে শুনে অনুষ্ঠানের শেষ দিকে। আমি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে বলতে চাই, জি শেষ পর্যায়ে আছে। এখানে যে এই সিস্টেমটা তো জানি না কতটুকু আমরা সফল হতে দিয়েছি, এটা একটা বিতর্কের বিষয়। আপনি দেখেন, যদি রিয়েলিটি বাস্তবতা দেখেন, আমি একেবারে আমি এজ এ জার্নালিস্ট হিসেবে কথাটা বলছি, কাশেম ভাই, অবসরের বয়স সীমা 65 থেকে 67 করা হয়েছে। কার জন্য, কেন করা হলো? এটা একজনকে আনার জন্য করা হয়েছে, সেটা হলো জাস্টিস কে এম হাসানকে। চেষ্টা করা হলো, পারে নাই। তারপরে হঠাৎ করে সেই ক্ষমতা জাস্টিস কে এম হাসানের না জায়গায় একটা লাস্ট অপশনে চলে যাওয়া হলো, যে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের কাছে। এর মানে কি? এই সিস্টেমটা কে বিতর্কিত করে তোলা হয়েছে, কেন তোলা হয়েছে? নিশ্চিত ক্ষমতার জন্যই। তো এগুলি তো বিতর্কিত রাজনীতিবিদরাই করেছেন। কেন করেছেন? তারা সে মাসুল তারা দেবেন। কিন্তু আমরা জনগণ এই ব্যবস্থাটা থেকে আমি চাই গণতন্ত্রের একটা টেকসই হোক, প্রাতিষ্ঠানিক বিতর্ক। আমি বলেছি যে এই মেজর স্টেক হোল্ডার যে যত বিতর্ক শেষ করতে হবে, আমাদের হাতে একদম সময় নাই। বিএনপির মতো একটা পার্টি যদি ইলেকশন না করে, এরকম সিচুয়েশনে দাঁড়াবে যে যত বিতর্ক করে। জি কাশেম ভাই, অনেক ধন্যবাদ। আমি সাধ্য ভাই, 2 বাক্যে আপনার শেষ কথাগুলো বলতে হবে। যেটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত করেছে বিএনপি, অতএব এটা কেটে ফেলো। গণতন্ত্র তো এখন বিতর্কিত হয়ে পড়েছে। গণতন্ত্র ছেটে ফেলবেন আপনি? বিতর্কিত হলে, সমস্যা তৈরি হলে সেটা সমঝোতার মাধ্যমে ওইখান থেকে উত্তরণ ঘটাবেন, ওই ত্রুটিগুলি বিচ্যুতিগুলি সরিয়ে আপনি ত্রুটি মুক্ত করবেন, সঠিক পথে হাঁটবেন। এই দেশে এটাই সত্য, পরস্পরের প্রতি আস্থার ঘাটতির কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচনের তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি মানুষের আস্থা বেশি ছিল। এখনো মন্দের ভালো এটাই ছিল। জি শেষ করি। শাবান ভাই, আপনার কাছ থেকে 2 বাক্য শুনে শেষ করব। আমার 2 বাক্য হচ্ছে, যারা গণ আন্দোলন করতে পারে না, যাদের সঙ্গে গণমানুষের সম্পর্ক নেই, যারা নির্বাচন প্রক্রিয়াকে ভয় পায়, তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। জি কাশেম ভাই, তাহলে শেষ করে আমরা এক লাইন আপনি বললে। একটাই তো হচ্ছে গণতান্ত্রিক শক্তিটা প্রাতিষ্ঠানিক শক্তির উপর রূপান্তরিত হতে হবে, একটা শক্তিশালী অর্গানাইজেশনে দাঁড়ায়। জি, সামনের যে বিলগুলো রাজনীতিতে যেটা করেছেন, কে ক্ষমতায় গেলেন না গেলেন, সেগুলো তো একটা ব্যাপার তো আছে। যার যার আমার রাইট, না আপনি ইলেকশন না গেলে তো এই আলোচনা চলতে থাকবে। আমার মনে হয় আমরা চলতেই থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল একই সময় আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।